বলেছেন যে মুখ্যমন্ত্রী আছেন, আমি কি করব? হ্যাঁ, আপনারা ইলেকশনের নোটিফিকেশন দিয়ে দিন। কোথাও বাংলাদেশের নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ যে বর্ডার সংলগ্ন এলাকা, সেখানে জামায়াতের জয় হয়েছে। কোথাও গিয়ে কি এটা পশ্চিমবঙ্গের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? খুবই দুশ্চিন্তার কারণ, এবং এখনো দেখছেন যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, বর্ডার সিকিউরিটি লাতে উঠেছে, এবং এই বর্ডার দিয়ে এরা আসতে যাচ্ছে। ফলে জামাত এখানে জেনারেট করা মানেই জামাতের বিভিন্ন মডিউল এখানে রাজ্যে যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ফলে সারা দেশের সুরক্ষা ব্যবস্থার ইনস্টেক চলে এসছে। খুবই বিপজ্জনক ব্যাপার। এবং এই যে জেতার পেছনে যে কি কাণ্ড আছে সেগুলো খতিয়ে দেখা উচিত সেন্ট্রাল এজেন্সি। আমার কোনো তৃণমূল কংগ্রেস এবং তার সরকার একে বাংলা থেকে ইমিডিয়েটলি তাড়ানো উচিত। একে রাখলে দেশের সুরক্ষা ব্যবস্থা আরো রিস্কে চলে যাবে। আপনারা বারবার অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন, মুখ্যমন্ত্রী বিএসএফ কে জমি দিচ্ছে না। কোথাও গিয়ে কি এটা বাংলাদেশের সঙ্গে চক্রান্ত, যে বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো হবে? হ্যাঁ, বর্ধিত বাংলাদেশ করার ছক। এই তো জামাত বসে রয়েছে, তাদের আটকানোর জন্য ফেন্সিং নেই, জমি দিচ্ছে না এই রাজ্য সরকার। এরা তো কাদের ভোটে যেতে আপনি জানেন, কত পার্সেন্টেজ ভোটের উপরে এদের অপারেশন হয় আপনি জানেন। তো ফলে যাওয়ার তাই হচ্ছে। তো অন্যদিকে দেখা যাচ্ছে যে এসআইআর এ 7 জন ইআরও এবং এইআরও কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? গ্রেপ্তার করা উচিত। এতদিন করেনি কেন? সারা রাজ্যে এদেরকে কাজে লাগিয়ে তার মানে বেআইনি ভাবে ভোটের নাম তুলেছে, এবং খতিয়ে দেখা উচিত এফআইআর করে যে এদের পেছনে তৃণমূল কংগ্রেস বা তাদের দেওয়া অর্থনৈতিক সংস্থা, অর্থনৈতিক লালিত পালিত কোন সংস্থা আছে কিনা, যারা প্ল্যান করে এসব করেছে, টোটাল ইলেকশন প্রসেসটাকে এফেক্ট করে দিয়েছে। আমার মনে হয় ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, এফআইআর করে ব্যবস্থা নেওয়া উচিত, গ্রেপ্তার করা উচিত। শুনানি পর্ব চলাকালীন দেখা গেছে প্রায় নাম বাদ যেতে পারে 65 লক্ষ, এবং অযোগ্য প্রায় 1 লক্ষ, নতুন করে 61,000 এতজনের নাম বাদ যেতে পারে। দেখুন, এরা বলেছিলেন একটা ভোটও করতে দেবো না, এখন 65 লক্ষ বেরিয়েছে। আরো কতটা জালি কাগজপত্র করে করেছে কে জানে, কতগুলো ইয়ারও ব্যবহার করে। তো ফলে আমরা যে বলছিলাম 1 কোটির আশপাশ দেবে, 1 কোটি হবে, প্রায় সে জায়গায় চলে গেছে। ফলে বুঝতে হবে যে পুরো বেআইনি ভোটারের উপর ভিত্তি করে এরা নির্বাচনে জিতত। আমার মনে হয় যে এবারে অন্তত তৃণমূল কংগ্রেস এর ধাক্কা নির্বাচনে সামলাতে পারবে না। কোথাও দেখা যাচ্ছে যে বাচ্চা হয়েছে 10 জন, বয়সের ডিফারেন্স কোথাও 6 মাস, কোথাও 1 মাস করে। আবার দেখা যাচ্ছে জন্মের আগেই জন্মের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়ে গেছে। তৃণমূল করেছে সব। তৃণমূল লোককে যা খুশি সার্টিফিকেট দিয়েছে, যা খুশি বার্থ সার্টিফিকেট দিয়েছে, যেমন খুশি জায়গায় বসিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। মমতা ব্যানার্জি এদের জন্যই সুপ্রিম কোর্টে গেছিল, এদেরকে বাঁচাতে। হ্যাঁ, এদেরকে অনুপ্রবেশকারীদের, হ্যাঁ বাংলাদেশিদের, পাকিস্তানিদের, এদেরকে বাঁচানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন, লড়াই করেছেন। বুঝেছি। ফলে যারা কোর্টে গিয়ে লড়ছেন দেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, জেনজি বুঝুক দেশের অবস্থা কি, কাদের হাতে এরা ছাড়ছেন দেশ রাজ্য। আগামীকাল 17 তারিখ, কাল 5টার মধ্যে নন্দিনী চক্রবর্তীকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরও যদি উনি না মানেন, এফআইআর না করলে ওনার এগেস্টে প্রসিডিং স্টার্ট করা উচিত। ওনাকে সাসপেন্ড করে দেওয়া হবে এরপর। উনি ভালোই খেলছেন। উনি ওখানে গিয়ে হয়তো বলেছেন, হয়তো বলেছেন যে মুখ্যমন্ত্রী আছেন, আমি কি করব? হ্যাঁ, আপনারা ইলেকশনের নোটিফিকেশন দিয়ে দিন। ফলে উনি জানেন না যে ইলেকশন প্রসেস, ইলেকশন কমিশন যে কোনো ইলেকশনের সময় যে কোনো সময় থেকে স্টার্ট করতে পারে। বলে এখানে আমার মনে হয় যে এখানে ওর এগেনস্টে কাজ না করলে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করা উচিত। এই যে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ি চলে গেলেন। এত দূর পুরুলিয়া, অথচ আনন্দপুর আসতে পারলেন না, এইটুকু ডিস্টেন্স। ও সেন্সার গোল করে ফেলেছে, ও তো জানেই না কেস। ও তো কি কারণে মারা গেছে না জানেই সব শুরু করতে গিয়ে এখন কেস খেয়ে গেছে। তারপরে শুনলাম ফেসবুক থেকে সব তুলে দিয়েছে। পলিটিক্স করতে গেছিল, পুরুলিয়ায় সবগুলো সেটা হারবে, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, এমপিও হেরেছে।
চেষ্টা করছে মিথ্যে জালি ক্যাম্পেইন করে। আমার মনে হয় না এটা দিয়ে বেশি দিন টিকে থাকতে পারবে। এই যে পরিযায়ী শ্রমিক মারা গেলেই বারবার বলা হয় শাসক দলের তরফ থেকে যে বাংলায় কথা বলেছে বলে তারা মারা গেছে, তাহলে তারা এটা কেন নিশ্চিত করতে পারছে না বাংলা ছেড়ে যাতে কাউকে বাইরে কাজ করতে যেতে না হয়? তাহলে তৃণমূল কংগ্রেস চুরি করবে কি করে? এখানে শিল্প চলে এলে তো বিপদ, লোকে কাজ পেয়ে যাবে, তখন তাহলে বেকার ভাতা দিয়ে লোককে ডুবিয়ে ভুলিয়ে রাখতে হবে না। ফলে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করে চুরি ডাকাতি ছাড়া। গতকাল 294টি বিধানসভায় যুবসাথীর ফর্ম ফিল আপের জন্য ফর্ম বিলি করা হয়েছে। কেউ ফর্ম নিচ্ছে না, সবাই চাকরি চায়। কে এসব ধাপের ফর্ম? বলেছিল আগস্ট মাসে দিবে নির্বাচন হয়ে যাওয়ার পর, এখন এইসব দিয়ে নির্বাচন পেরোতে যাচ্ছে। যুবদের কোনো ভরসা ওদের উপর নেই, এখানে কোনো চাকরি নেই বাকরি নেই, ভিক্ষা দিয়ে এইসব ভাতা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা। তারপরে তাদের পয়সা নেই, বিয়ে দিতে পারে না, তারা এই ভাতা আদৌ দিতে পারবে না, নির্বাচনের পর সন্দেহ হচ্ছে দিতে পারবে না এক পয়সা। এটা তো দেউলিয়া সরকার, ফুটে যাওয়া সরকার কি দেবে? এটা তো অনলাইনেই করতে পারতো ফর্ম ফিল আপটা, শুধু শুধু তারা পলিটিক্স করবে কি করে? লোককে ভাবতে দিবে কি করে? অনলাইনে করবে তো, অনলাইনে তো জালি। ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এখনো ডিএ ক্লিয়ার করা হয়নি, সেই হিসেবে অর্থ সচিব এবং মুখ্য সচিব দুজনকেই নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। টাকা দিবে না এরা, টাকা এদের নাই, বলবে সরকার দেউলিয়া হয়ে গেছে। অথচ দেখুন তৃণমূল কত টাকা লুটেছে, নিজেরা কত কত টাকা নিয়ে গিয়ে জমিয়ে রেখেছে। আমার মনে হয় অবিলম্বে এদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। এই সরকারটা দেউলিয়া সরকার, দেশের অর্থনীতিকে পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছে। যেখানে কেন্দ্রীয় সরকারের বাজেটে শিক্ষা খাতে দেওয়া হচ্ছে 4,000 কোটি টাকা, সেখানে মুখ্যমন্ত্রী বাজেটে প্রায় 5,000 কোটি টাকা দিয়েছে মাদ্রাসাকে। হ্যাঁ, এখানে মাদ্রাসার দেখবেন একদিন বাজেট রাজ্যে সব থেকে বেশি হবে, কিন্তু সেই বাজেটে মাদ্রাসা মানে সংখ্যালঘু মুসলিম ছেলে মেয়েদের উন্নয়নের কিছু হবে না। সেই টাকা তো চুরি করে তৃণমূলের নেতাদের পকেটে চলে যায়। মাদ্রাসার টাকা কি পৌঁছয় নাকি মুসলিমদের উন্নয়নের ক্ষেত্রে? মাদ্রাসা শিক্ষকরা এখন বিক্ষোভ দেখাচ্ছে, তারা বলছে আমাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী, কোনো উন্নয়নই করেনি। পুরো মুসলিম সমাজেরই কোনো উন্নয়ন হয়নি এই 15 বছরে, ভোট ব্যাংক হিসেবে এদের ব্যবহার করা হচ্ছে। তেজপাতা তরকারিতে ব্যবহার হবে কিন্তু খাওয়া যাবে না। তাহলে এই যে হুমায়ুন কবির বারবার জেতার কথা বলছে, এই মুসলিম ভোটগুলো কি কোনোভাবে হুমায়ুন কবিরের দিকে চলে যেতে সব পারে? শিফট করছে, মুসলিম ভোট হয়ে যায় মৌসুম ম্যানেজার নূর দল ছেড়ে দিয়েছে কেন জানে? মুসলিমরা তৃণমূলে ভরসা রাখে না, দেখছেন না, নওশাদ, আব্বাস, হুমায়ুন কবির সব আলাদা হয়ে যাচ্ছে। সম্ভবত 18 তারিখ আইপ্যাকের মামলা যেটা পিছিয়ে হয়েছে, যখন পিছিয়ে গেল সিপিএম থেকে বলা হলো এখানে নিশ্চয়ই সেটিং রয়েছে, নাহলে বারবার কেন পিছোচ্ছে মামলা, এখনো রায় বেরোচ্ছে না মামলার। তো যাক, সিপিএম এর তো উকিল বাবু আছে নাম যারা সব, তারা মামলায় চলে যাক, পার্টি হয়ে যাক, তারা বাড়িতে বসে আছে কেন? তৃণমূলের সাথে সেটিং করে সিপিএম চলে, তার কাছে আবার সেটিং শিখবো। তেমন কপিল সিব্বাল অসুস্থ ছিলেন, ওদিন গিয়ে বলেছেন একটা রেট তো দিতেই হবে, আইনি প্রক্রিয়ার সব নিয়ম। তো অন্যদিকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করে বেড়াচ্ছে জেলায় জেলায়, কিন্তু অথচ দেখা যায় সরকারি হাসপাতাল সেবাশ্রয় প্রমাণ করছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যর্থ এটা প্রমাণ করার জন্য সাধারণ সম্পাদক নেমেছেন সেবাশ্রয় নিয়ে। অথচ সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা, হরিপালে, বাঁকুড়ায়। সরকারি হাসপাতালে মানুষ মরছে, ওখানে বেঁচে মানুষ যাচ্ছে, মরে বেরোচ্ছে, খুবই বাজে অবস্থা, কিছু নেই, পুরো ভেঙে পড়েছে, টাকাই নেই, সরকারটা দিবে কি? সম্ভবত এই যে গোলপার্কের সোনা পাপ্পু, এদের মতো এখনো অধরা বড়নগরের শঙ্কর রাউত, পুলিশ এদেরকে ধরতে পারছে না কেন? এরাই তো নির্বাচনটা লোটে, এরাই তৃণমূলের জন্য কাজ করে, এরা ধরে নিলে সব করবে কি? এই শ্রেণী তৈরি হয়েছে, সোনা বাপু, হ্যাঁ, এইসব রাউত, এরাই সামলায় তৃণমূল, এদের উপর আর পুলিশের গুন্ডার উপর, এর উপর ভরসা করে তৃণমূল চলছে, এবার হারবে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে, কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে, এবং যে ইয়ার ওরা 7 জন
সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিওদের চাপে, আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, বাংলার সীমান্ত বরাবর ফর্ম 7 এর যে সমস্ত অভিযোগ আছে এগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছে কমিশন, মানে এটা নিয়ে কি হবে মনে করছেন? না, তার তো পদ্ধতি আছে, আরপি অ্যাক্টে তো বলা আছে। ইলেকশন কমিশন এসআইয়ের প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবারে সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? দাদা, কোনো রাজ্যে আমি অনেকবারই বলেছি ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না, সেটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। আমরা এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। মানে এটা কি বাদ যাবে? ফর্ম 7 গুলো না, বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। যে দাদা, বেকার বাংলার সীমান্ত বরাবর দেখলাম যে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই জামাতরা জয়লাভ করেছে এবং ভারতে যে আমরা যদি দেখি বাংলার মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় জমি না দেওয়ার জন্য কাঁটাতার খোলা রয়েছে। ফলে জামাতের জয় কি বাংলার আকাশে সিঁদুরে মেঘ, কিংবা জাতীয় নিরাপত্তা নিয়ে এখনো কোনো হেলদোল নেই? এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে, তো সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো মেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না, যারা বোরখাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা শরিয়া আইন চালু করতে চায়, সেই লোকেরা জিতেছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক অ্যালার্মিং। এবং কিছুদিন আগেই হরিহর পাড়াতে খাজেরি মাদ্রাসাতে আপনার 7 শেখ গ্রেপ্তার হয়েছিল, সে একজন জঙ্গি আনসারুল বাংলার সঙ্গে যুক্ত, সেখানে ভোটার তালিকায় নামও তুলেছে, 3 বার ভোট দিয়েছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে এবারে নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। দাদা, যুবসাথীর ক্যাম্পে ডাক্তারি পড়ুয়া, সিএ, বিটেক এদের সমস্ত লাইন এক মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি আপনাকে বলি, আমি 3 দিন ধরে গত পরশুদিন সল্টলেক বিজেপি অফিস থেকে বলেছিলাম, কালকেও বলেছি, আপনি কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই, সব অনলাইন হয়ে গেছে, পোর্টাল হয়ে গেছে, কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5, 7, 8 লক্ষ যুবক যুবতী
তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন, কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। এবং আপনারা দেখেছেন কালকে মিডনাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিয়েছে। এটা তো আগেই করা যেত, অনলাইন অনলাইন করে দিয়েছে। আপনারা দেখুন, তাকে অনলাইন করে দেওয়া হয়েছে। আপনার অনলাইন করে দিতে বাধ্য হয়েছে। দেখুন অনলাইন করে দিয়েছে, পয়সাতে অনলাইন। এবং আরো দেখবেন কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে, যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি, সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না, আমি আমার কোন রকম তথ্য এই সরকারকে দিতে রাজি নই। 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে, ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি। এইটা গ্রাউন্ড রিয়েলিটি। আমি প্রথম দিন থেকে বলছি 2012-13 অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র। অক্টোবর 2013-তে নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী। তিনি বললেন 17 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 1 লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা, আমি পর্যায়ক্রমে দেবো। সেই 2017 সালে এই স্কিমটাকে তুলে দিলেন। 17 লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেচে দিয়েছেন, মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন 17 লক্ষ যুবক যুবতী। আবার এখানে এই ধান্দাটা চালু করলেন। প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব। আমরা বললাম আগস্টের ভোট অন অ্যাকাউন্ট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই। আপনার এখতিয়ারেই নেই। 4 মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে। তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে, তিনি সাংবাদিক সম্মেলন করলেন, করে বললেন 15 তারিখ থেকে, উনার নক্তসত্য জ্ঞান নেই, হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না, কারণ সপ্তচতুর্দশীর দিন ছিল। তাই বললেন ঠিক আছে 15 থেকে 26 টুল আর চেয়ার পেতে কালকে করব। ভয়াবহ চিত্র দেখেছেন, চাকরি প্রার্থীদের উপর পুলিশ ডান্ডা মেরেছে, চাঁচলে কিভাবে করেছে দেখেছেন, এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। আমার ফ্লাইট রেডি। कैमरा कब चला गया वो पिछली